ডিএ কে ঐচ্ছিক মনে করেছেন। এই অভিরূপ সরকারই, তিনি তো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেই প্রতিষ্ঠানে ডিএ দেওয়ার কনসেপ্ট কি? তিনি নিজে ডিএ নেন না। এই ভিডিওতে আমরা দেখব আইনজীবী ফিরদৌস শামীম তিনি জানিয়েছেন যে 6th পে কমিশন, 5th পে কমিশন কী ছিল এবং বর্তমান ডিএর সঙ্গে তার সম্পর্ক কী, এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে রাজ্য সরকার যদি ডিএ না দেয়, সমস্ত বিষয়টা কিন্তু উনি বলেছেন, আমরা দেখে নেব। 16 তারিখে নির্দেশ ছিল, ফলে খুব স্বাভাবিকভাবে আপনি যদি 6 সপ্তাহ ক্যালকুলেশন করেন তাহলে ক্যালকুলেশনে 27 তারিখ আসে। যেহেতু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং 27 তারিখের মধ্যে যদি কোনো প্রকার পদক্ষেপ না হয়, তাহলে খুব সঙ্গতভাবেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হচ্ছে আদালত অবমাননা। যে সমস্ত আধিকারিকরা, যারা পার্টি রয়েছেন, যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত আছে, তারা যদি এই কাজটি না করেন তাহলে খুব স্বাভাবিকভাবে তাদের উদ্দেশ্যে কন্টেম্প নোটিশ হবে, তারপরে কন্টেম্প অ্যাপ্লিকেশন হবে এবং আদালত অবমাননার যে আইন, সেই অনুযায়ী আদালতের নির্দেশ যাদের উপর কার্যকরের দায়িত্ব থাকে, তারা যদি আদালতের নির্দেশ না পালন করেন তাহলে পার্সোনালি তারা লায়াবল থাকেন। দেখবেন সাধারণভাবে প্রসিডিংসে চেয়ারকে অ্যাড্রেস করা হয় এবং ধরুন মুখ্য সচিব, তিনি মুখ্য সচিব বাই নেমে পার্টি থাকেন না, তিনি এজ এ চিফ সেক্রেটারি পার্টি থাকেন, যিনি চিফ সেক্রেটারি হিসেবে ওই পদে বসবেন। কিন্তু যখন কন্টেম্প প্রসিডিংস হয় তখন বাই নেমে হয়, অর্থাৎ তিনি ব্যক্তিগতভাবে কেন আদালতের নির্দেশ অমান্য করেছেন সেটা আদালত জানতে চাইবে। যদি আদালত স্যাটিসফাই না হয় তাহলে আদালত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এবং আইনানুগ ব্যবস্থাটা কি? সেক্ষেত্রে নির্দিষ্ট আইনানুগ ব্যবস্থা হচ্ছে জেল যাত্রা। এটা ভাবার কোনো প্রকার কারণ নেই যে 6 সপ্তাহ পূর্ণ হয়ে গেল, ফলে রাজ্য সরকার দিল না, একজন মুখ্য সচিব আর একজন অর্থ সচিবকে জেলে পাঠিয়ে দিয়েই রাজ্য সরকার মুক্তি পেয়ে যাবে না। একজন মুখ্য সচিব যদি জেলে যান, তারপরের যে মুখ্য সচিব আসবেন বা অর্থ সচিব আসবেন রেসপেক্টিভলি, তারাও লায়াবল থাকবেন এবং তারাও যদি এক্সিকিউট না করে তাহলে তাদেরও একই দশা হবে, যদি না মহামান্য সুপ্রিম কোর্ট সেই নির্দেশকে অল্টার করে বা মহামান্য সুপ্রিম কোর্ট তাদের মার্সি। কিন্তু মার্সির কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কার্যকর করতে একজন আধিকারিক তিনি বাধ্য, তিনি কার্যকর না করেন আদালত জানে কি করে কার্যকর করিয়ে দিতে হয়। একদম দেখুন, আমি প্রথমেই বলে দিই যে নির্দেশ খুব পরিষ্কার। ডিএ মূলত এই মামলাটি হয়েছিল 5th পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে, যে রোপা রুল 2009 তৈরি হয়েছিল। সেখানে নির্দিষ্টভাবে বলা ছিল ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। এই কথা যখন বলা আছে তার মানে স্পষ্টত 1982 কে বেস ইয়ার ধরে ডিএ ক্যালকুলেশন করতে হবে এআইসিপিআই এর সঙ্গে সাযুজ্য রেখে, এবং এটা যে আইনসঙ্গত অধিকার সেটা আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে, 6 বার প্রতিষ্ঠা পেয়েছে এবং 6 বার রাজ্য সরকার হেরেছে। রাজ্য সরকার বিষয়টিকে আর একটু প্রলম্বিত করার জন্য সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট সর্বশেষ যে নির্দেশ, সেই নির্দেশে 16 তারিখের যে নির্দেশ, 16ই মে নির্দেশ দিয়ে বললেন যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া যে ডিএ রয়েছে তার 25% মিটিয়ে দিতে হবে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং সেটি 6 সপ্তাহের মধ্যে করতে হবে। 6 সপ্তাহের সময়কাল পেরিয়ে গেলেই আমরা আদালত অবমাননার নোটিশ দেব, তারপরে আমরা আদালত অবমাননার যে অ্যাপ্লিকেশন সেটি আদালতে করব, আদালত তারপর শুনবে এবং আদালত তাদের কাছ থেকে জবাবদিহি চাইবেন যে কেন এই সময়কাল পেরিয়ে যাওয়া সত্ত্বেও তারা আদালতের নির্দেশ অমান্য করবে। আদালত যদি মনে করেন যে স্যাটিসফাই নয়, তাহলে আদালত যা নির্দেশ দেবেন, এক্ষেত্রে স্বাভাবিকভাবেই শাস্তি হচ্ছে জেল যাত্রা হবে। ঐচ্ছিক হতে পারে, ধরুন 5th পে কমিশন রেকমেন্ডেশন এবং 6th পে কমিশনের রেকমেন্ডেশন, অন্তর্বর্তীকালীন সময়কাল কত? 10 বছর। এই সময়কালের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, আলুর দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, পটলের দাম বাড়ছে, সমস্ত কিছুর দাম বাড়ছে। বেতন, বেসিক পে, একটা পে কমিশনের রেকমেন্ডেশনের পরে যে রোপা রুল তৈরি হয়,
সেখানে বেসিক পে নির্ধারিত হয়ে গেল, HR নির্ধারিত হয়ে গেল। তাহলে একটাই ভেরিয়েবল অংশ থাকে, সেটি কি? সেটা হলো এই মহার্ঘ ভাতার অংশটি। এই মহার্ঘ ভাতা ভেরিয়েবল কেন হয়? কারণ বাজারে প্রতিদিন মূল্য বৃদ্ধি ঘটছে, সেই মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে এই মহার্ঘ ভাতাও দেওয়া হয় কর্মচারীদের, যাতে বেতন হ্রাস না ঘটে। যদি আপনি একই বেতন রেখে দেন, অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটছে। তার কারণ কি? প্রতিদিন মূল্য বৃদ্ধি ঘটছে। ধরুন 2009 সালে আলুর দাম ছিল ধরুন 5 টাকা প্রতি কিলো, আর 2019 সালে নিশ্চিত 5 টাকা প্রতি কিলো আলু পাওয়া যাবে না। তাহলে আলুর কেজি প্রতি আলুর দাম বেড়েছে, সেটা ধরুন 15 টাকা হয়েছে, 3 গুণ বেড়েছে। আপনি যদি তার সঙ্গে সাযুজ্য রেখে, মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে বেতন না বৃদ্ধি ঘটান, আপনি 2009 সালেও যদি ধরুন কেউ 5,000 টাকা বেতন পায়, আর 2019 সালেও এসে 5,000 টাকাই বেতন থাকে, ওই শুধুমাত্র ওই অ্যানুয়াল ইনক্রিমেন্টের 3% নিয়ে তাকে স্যাটিসফাই থাকতে হবে, তাহলে তো সে বেসিক্যালি আলু কেনার তার পয়সা থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি যদি আপনি বেতন বৃদ্ধি না ঘটান, অ্যাকচুয়ালি যদি আপনি মহার্ঘ ভাতা না দেন, তাহলে মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তার বেতন বৃদ্ধি ঘটবে না, ফলে অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটে। এই জন্যই বেতনের একটি অংশ ভ্যারিয়েবল রাখা হয়, যাতে সেটি দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রাখতে পারে। সেই জন্যই মহার্ঘ ভাতা বেসিক্যালি এই কনসেপ্টটি এসছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা শস্য ভাতা হিসেবে দেওয়া হতো। এতে একটা ইতিহাস রয়েছে। এবং দেখবেন এই ডিএ যে মামলা, সেই মামলার রায়ে নির্দিষ্টভাবে বলা আছে ইতিহাস কি। আসলে সমস্যা হলো রাজ্য সরকারের, বা এই বিশেষ করে পে কমিশনের রেকমেন্ডেশন যিনি করেছেন, এই অভিযোগ সরকার, তিনি তো একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি অনেক বড় গুণগ্রাহী ছিলেন। ফলে তিনি এতই বেশি গুণগ্রাহী হয়ে পড়েছেন যে তিনি ডিএ কে ঐচ্ছিক মনে করেছেন। এই অভিরূপ সরকারই, তিনি তো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেই প্রতিষ্ঠানে ডিএ দেওয়ার কনসেপ্ট কি? তিনি নিজে ডিএ নেন না, তিনি নিজে ডিএ নেবেন, অথচ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগ্রাহী হতে গিয়ে, আসলে গুণগ্রাহী হওয়ার ফলে তো কিছু বেনিফিটও পেয়েছেন, এই পে কমিশনের মাথায় বসিয়েছেন। ফলে এই বেনিফিট পাওয়ার ফলে তিনি বেসিক্যালি বেশি গুণগ্রাহী হয়ে পড়েছেন, তাই ডিএ তার কাছে ঐচ্ছিক মনে হয়েছে, HR কমিয়ে দিতে হয়েছে। এই সমস্ত কিছুই করেছেন। আসলে এগুলো করেছেন কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার দেবেন না বলে। আর তারপরে তার উপর ভিত্তি করে রোপা রুল 2019 তৈরি হয়েছে। রোপা রুল 2009-এ ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এটা সেই সময়ে সেই আমলের সরকার বলল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে এসে রোপা রুল 2019 যখন 6 পে কমিশনের রেকমেন্ডেশন উপর ভিত্তি করে তৈরি করলো, তখন সেখানে ডি এর কোনো প্রভিশন রাখলো না। কেন? দেখছে যদি এই প্রভিশন রেখে দিই, তাহলে আদালতে গিয়ে কর্মচারীরা মামলা করে তাদের অধিকারটা, সেই অংশটি ইন্টারপ্রিট করিয়ে তাদের অধিকারটা বুঝে নেবে। সেই জন্য ডি এর কোনো নামগন্ধ রাখা হলো না রোপা রুল 2019। ফলে ওনারা না रहेगी बांस আর বাজেगी বাঁশুরি, অর্থাৎ বাঁশ না থাকলে বাঁশি বাজবে না। ফলে রোপা রুল 2019-এ কোনো প্রকার ডি এর প্রভিশনই রাখা হয়নি। দেখুন, রাজ্য সরকার যে কথা সুপ্রিম কোর্টে বলেছিলেন, প্রায় 40,000 কোটি টাকার অধিক যদি 100% ডিএ দিতে হয়, তাহলে তাদের লাগবে। অর্থাৎ 25% ডিএ মানে হচ্ছে প্রায় 10,000 কোটি টাকার অধিক। তাহলে 10,000 কোটি টাকার অধিক যদি ডিএ দিতে হয়, তাহলে সেটা দেওয়ার জন্য রাজ্য সরকারের তার সংস্থান করতে হবে। দেখুন, রাজ্য সরকারের এই পরিমাণ অর্থ নেই।